ক্ষমতার বাইরে থেকেও কিভাবে জনতার অন্তরে থাকা যায় তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজা যেন সেই বার্তাই দিয়ে গেছে গতকাল বুধবার। জাতির দুঃসময় ঐক্যের প্রতীক ও দলের কাণ্ডারি আপোষহীন সেই নেত্রীর রাজনৈতিক জীবন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যিনি বছরের পর বছর অসুস্থতা এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরেও ছিলেন দলের অভিভাবক, সেই বেগম জিয়াকে ছাড়া বিএনপি কোন পথে চলবে সেই ভাবনাও ভাবাচ্ছে বিশ্লেষকদের অনেককেই। একই সঙ্গে তারা এটিও বলছেন, খালেদা জিয়া কেবল দলের জন্য নন, বরং দেশের জন্য একজন অভিভাবক ছিলেন। তাই তার মৃত্যু কেবল বিএনপিকেই নয়, আগামীর বাংলাদেশকেই এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে যাচ্ছে। যদিও ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তার মায়ের পথ চলা থেমেছে তিনি সেখান থেকেই সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করবেন। আপোষহীন, ঐক্যের প্রতীক ও জাতির অভিভাবক খ্যাত বেগম জিয়া বিহীন আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে? নীতি ও আদর্শের ভিন্নতা থাকলেও 90 এবং 24-এর গণঅভ্যুত্থানের মতো জাতির সংকটে বর্তমান রাজনৈতিক দলগুলো ধরে রাখতে পারবে কি তাদের ঐক্য? এই লক্ষ্যে খালেদা জিয়া কতটা শিক্ষণীয়, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আজকে জামায়াতের আমির দেখা করেছেন জনাব তারেক রহমানের সাথে এবং তিনি আসলে বিএনপিকে নয় বাংলাদেশকেও আসলে নতুনভাবে দেখার এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি সেটিও বলেছেন যে ঠিক যেই পাতাটন থেকে আসলে আপনারা একসাথে কাজ করার প্রত্যয় রাখছেন, সেখান থেকে আবার আপনারা একসাথে কাজ শুরু করবেন। বেগম খালেদা জিয়ার যে রাজনীতিদের জন্য শিক্ষার জায়গাটা, সেখানে যদি আমি একটু রাজনৈতিক প্রতিহিংসার কথায় আসি, তিনি কখনোই এমন কোনো শব্দ উচ্চারণ করেননি যেই শব্দ দ্বারা আসলে বিপরীত যে রাজনৈতিক দল আছে তাদের কোনো প্রতিহিংসার শব্দ উচ্চারিত হয়। সেই জায়গাটি নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই। জামায়াতে তো আপনাদের এক সময় আপনারা দীর্ঘদিনে একসাথে পথ চলেছেন, এখন যদিও আপনাদের পথ চলা ভিন্ন হয়েছে, এখন আপনাদের মনোভাব কেমন থাকবে? জি, আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক প্রধান ভাইকে ধন্যবাদ এবং ডিবিসির সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আমি আলোচনার শুরুতেই বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে যার অনেক অবদান এবং যিনি আপোষহীন নেত্রী হিসেবে বাংলাদেশে পরিচিত ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। দেখেন, আমি ছাত্র জীবন থেকেই ম্যাডাম জিয়াকে দেখেছি। বিশেষ করে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি থাকাকালীন সময়ে উনি একটা সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেই জায়গা থেকে ওনার আমার প্রথম দেখা। এর পরবর্তীতে ঢাকাতে এসে আমি ওনাকে দেখেছি। আমি ঢাকা সিটি ওয়েস্টের একসময় শিবিরের দায়িত্বে ছিলাম। তখন নাসিরউদ্দিন পিন্টু ভাই, আমাদের নুর ইসলাম বুলবুল ভাই ছাত্রকের ওনারা নেতা ছিলেন। সে সময় টাইম টু টাইম আমরা মহানগরী নেতা হিসেবে ম্যাডাম জিয়ার সাথে আমাদের অনেকবারই দেখা হয়েছে, রাজপথে দেখা হয়েছে। সর্বশেষ রাজপথে মানে রোড ফর ডেমোক্রেসির নামে যে মার্চ ফর ডেমোক্রেসির নামে যে প্রোগ্রামটা করেছিলেন বিভিন্ন বিভাগীয় শহরে, তার লাস্টে যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে উনি একটা সমাবেশ করেছিলেন। ওই মঞ্চে আমি ম্যাডামের সাথে থাকার সুযোগ হয়েছিল। তো উনি মানে বাংলাদেশকে এমনভাবে ওন করেছেন যে বাংলাদেশ সের প্রশ্নে উনি কখনো কাউকে ছাড় দেন নাই। এই জন্যে উনি আপোষহীন হয়েছেন এবং এটা বিরাট ব্যাপার। বাংলাদেশের একজন বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় উনি প্রণব মুখার্জির সাথে ওনার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল এটা উনি ক্যান্সেল করেছেন, উনি দেখা করেন নাই। কারণ হরতাল চলতেছিল, উনি হরতাল ভাঙতে চান নাই। এই যে একটা বড় ব্যাপার যে তিনি দেশের প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে অনার ছিলেন। যুদ্ধাপরাধ বিচার নিয়ে যখন মিডিয়া পাড়া থেকে শুরু করে নেওয়া আওয়ামী লীগ সারা পৃথিবীতে মানে স্ক্যান্ডাল ছাড়িয়ে তারা বিচারের বিচার করছিল, উনি কিন্তু ওপেন মাঠে কিন্তু এই বিচারকে অবিচার বলেছেন এবং এটার বিরোধিতা করেছেন, সুস্পষ্টভাবে করেছেন। মইনুল আহমেদরা যখন সেফ এক্সিটের জন্য ওনার কাছে অনৈতিক আবদার করেছেন, উনি কিন্তু সেটা দেন নাই। যদি উনি সেটা রিসিভ করতেন তাহলে উনি কিন্তু আজকে ওই সময়ই ক্ষমতায় আসতে পারতেন। তার মানে দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে
নৈতিকতার বিচারে উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেছেন। জি, আপনার যে প্রশ্ন যে একসাথে পথ চলা, দেখেন একসাথে পথ চলার কথা আজকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি ক্লিয়ারলি বলেছেন যে ম্যাডাম জিয়া ছিলেন বাংলাদেশে ঐক্যের প্রতীক। 4 দলীয় জোট থেকে শুরু করে নিয়ে 20 দলীয় জোট যে গঠন হয়েছে, এই জোটের কিন্তু মূল ব্যক্তিই ছিলেন ম্যাডাম জিয়া। এই জন্য আমি আমার স্টুডেন্ট লাইফেও আমি দেখেছি যে বিএনপির অনেক নেতারা অনেক সময় মানে ম্যাডামের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য জামাতের দেখতাম আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কাছে আসতেন, আপনি যদি এটা ম্যাডামকে বলেন তাহলে ম্যাডাম নিশ্চয় এটা করবেন। এই যে মানে বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা, পারস্পরিক বিভিন্ন আদর্শে আমাদের থাকবে, কিন্তু দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সেই ঐক্যের পাটাতন ম্যাডাম তৈরি করে দিয়েছেন। অর্থাৎ এবং সেই ঐক্যটা আপনাদের থাকবে সেটি দেশের স্বার্থে, কিন্তু রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, রাজনৈতিক মতভেদ থাকবেই। নাজমুল হক প্রধান এই শিক্ষাটিও কিন্তু বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন। আপনি থাকলে কিন্তু শত্রু হবে না, শত্রুতার পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা ম্যাডাম না, শুধু এটা বাংলাদেশের রাজনীতিতে দেখেন এটা সবসময় হয়েছে। জি, আসবো আপনার কাছে। আমি একটু নাজমুল হক প্রধান আপনার কাছে আসি। বাংলাদেশের আসলে বিএনপির যে পতন সেটি নিঃসন্দেহে জিয়াউর রহমানের হাত ধরে হলো। একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যদি আমরা বিএনপিকে দেখতে চাই, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন এবং তার হাত ধরেই বিএনপি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হয়েছে। এই সময় তো নানা চড়াই উৎরাই ছিল, তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাকে আসলে বিএনপিকে ধরে রাখতে হয়েছে। সেটি আসলে কত বড় শিক্ষা দিয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক, অনেক চমৎকার করে বলেছেন। আমি এখানটায় প্র্যাকটিক্যালি একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলতে চাই। উনি প্রথম যখন উনি রাজনীতিতে আসলেন, উনি তো গৃহবধূ ছিলেন, ছাত্র জীবনে রাজনীতি করার কোনো ওনার সুযোগ ছিল না বা করেন নাই উনি। কিন্তু ওনাকে প্রথম 83 14 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলো, ছাত্র হত্যা হলো, এরসাথে সময় আমরা ব্যারিকেড ভাঙলাম। এরপরে যখন রাজনীতিটা আবার ঘরোয়া শুরু হলো, তখন উনি রাজনীতিতে আসলেন এবং আমরা 27 নম্বরে দেখা করতে গেলাম। আমি তখন ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ে নেতা না, প্রচার সম্পাদক, কেন্দ্রীয় নেতা, আমার প্রেসিডেন্ট সহ আরও সংগ্রাম বসে ছাত্র নেতারা গেলেন। ছাত্রদল তখনও খুব সিনে আসে না, একলা একলাই আসে। তো যাওয়ার পর আমার প্রথম মনে হলো যে ওখানে অবায়দুর রহমান মহাসচিব ছিলেন তখন, কাজী জাফর, এনারা আছেন। তো মনে হয় যে বাইরের থেকে বিশ্বাস করেন ওনার বসা এবং ওনার যে বেশভূষা ছিল, মনে হয় যে আমরা একটা আলোর মধ্যে ঢুকলাম। মানে আমি তো ওনার পরিপাটিক সৌন্দর্য, কাপড়ের সামগ্রিক বিষয়ে আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট ছিলাম। ছাত্ররা কথা বলছে, উনি শুধু ঘাড়ের সম্বোধি উনি একটা কথা বলেননি, কথা বলছে অবায়দুর রহমান, কাজী জাফর। সেই মহিলা পরে আমি আপনাকে একটা ঘটনা বলি, শুধু একটা ঘটনা বলি। উনি যখন রাজনীতি যখন এলেন, এরপরে কিন্তু অল্পদিন পরে 27 নভেম্বর বোধহয় আমার ধারণা সচিবালয়ে আমরা ওয়াল ভেঙে ফেলছিলাম, ঘেরাও ছিল 15 দল 7 দলের, করতে ওয়াল ভেঙে ফেলছিল। ভেঙে ফেলার পরে এমন অবস্থা হয়েছিল সচিবালয়ের সচিবটি সব মানে সিকিউরিটির প্রবলেম হয়ে যাচ্ছিলো, এরকম অবস্থা আর কি, মানে পাবলিক ভেঙে ফেলছিল দেয়াল। সেই সময় হঠাৎ করে আর্মি চলে আসে। তো তখন কিন্তু এই বাইপাসটা ছিল না, প্রেস ক্লাবের পাশ দিয়ে বাইপাস ছিল না। আর্মি আসে এবং আর্মির দুই দিক থেকে আর্মি ইন করে ওই জায়গায়, আমরা ওই তোপখানাটা ওই জায়গাটায়, বুঝছেন না। উনি লাইক এ কমান্ডার, লাইক এ জেনারেল, উনি বলল, সেনাবাহিনীর সদস্যদের বলছি, আপনারা একদিকে রাস্তা দেন, জনগণকে বেরোতে দেন, জনগণকে যাওয়ার রাস্তা দেন। বিশ্বাস করেন, মানে সেনাবাহিনী ওনার কমান্ড ফলো করলো, সরে গেল, আমরা একদিকে বেরিয়ে গেলাম। আমি সেদিন বুঝছেন না, আমি শিওর হতে, যে মহিলা দারুণ মহিলা, কিছুদিন আগে দেখলাম কথাই বললো না উনি, আজকে উনি এইভাবে কমান্ড করলো। এরপরের ঘটনা বলি আমি, একটা ঘটনা এটা বলতেই হয় আমাকে। বাবরি মসজিদ ভেঙে ফেলছে ইন্ডিয়ায়। তো বাবরি ভেঙে ফেলছে, বিটিভিতে বারবার প্রচার করতেছে, উগ্র হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলছে, এটা বারবার বিটি প্রচার করতেছে। যেহেতু এরশাদ আন্দোলনের ছাত্ররা ছিল, আমার ছাত্রলীগ অফিসে ফোনে সব কিছুই আছে, আমাদের যশোর ছাত্রলীগ অফিসে সব ছাত্ররা, প্রায় 10-20 জন ছাত্র এসে গেছে 8টার দিকে, যে এরকম তো বাবরি ভেঙে ফেলছে, এটা টিভিতে প্রচার করছে, কালকে একটা ঘটনা ঘটবে। তাই দেন আমি আমাদের যেখান থেকে বিবৃতি, যেহেতু সর্বদলীয় ছাত্রলীগকে মোস্তফা ফারুকটাকে ফোন করলাম যে আপনি একটা বিবৃতি দেন যে ভারতের বাবরি মসজিদ ভেঙে ফেলতে নিন্দা করি, এটার অজুহাতে বাংলাদেশের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে, এই জন্য দেশবাসীকে সতর্কতার আহ্বান জানাচ্ছি, বুঝছেন। বাট আমাদের মধ্যে যেহেতু সন্তান নেই, দ্বিমত হয়ে গেল, পারলাম না দিতে। তো এখানে ছাত্রনেতাকে বললাম তাড়াতাড়ি আসেন, একটা বুদ্ধি বাইর করি। তো এসে আসতে 9টা বেজে গেছে, বলে তাড়াতাড়ি চল, ম্যাডামের কাছে যাই। 3 জন একদিক সেরে ম্যাডামের কাছে গেছি। ওনার ওই বুড়া, প্রায় যেতাম আমি, ওই বুড়োটা বলতেছে ম্যাডাম তো চলে যাবে, এখন বের হয়েছে ব্যাগ নিয়ে। ঠিক আছে, ম্যাডাম, সালাম তালুকদার, মাজিদুল হক সাহেব, নাজমুল হুদা, প্রথম কি জন্য আসলাম, ম্যাডাম এই বসে এই কথা আছে, আপনি জানেন বাবরি মসজিদ ভেঙে ফেলছে? হ্যাঁ জানি তো।
বলে এই কারণে একসাথে প্রচার করতেছে বিটিভিতে, কালকে দাঙ্গা লাগাই দিয়ে আন্দোলনটা বেরোবে, তো একটা বিবৃতি দিতে হবে আপনাকে। নাজমুল হুদা সাহেব ডিফার করেছে, না আগাম বিবৃতি দেওয়ার কোনো দরকার নেই অমুক। ম্যাডাম বলছে না, প্রধান ঠিক বলছে, বিবৃতি দেবো। ম্যাডাম এক লাইনে বিবৃতি যাবে, আপনার এখান থেকে আমরা নেত্রীর কাছে যাব, জাস্ট ফোন করে দেবেন, একজন দিলে হবে না, দুজনে বিবৃতি দিতে হবে, পত্রিকা চলে আসবে, তাহলে কালকে এটা আমরা অ্যাভয়েড করতে পারবো। তো বলে মাজুল হক সাহেব ফোন নাম্বারটা দিয়ে দেন। ওই যে কথাটা আগে দিয়েছিলাম যে এটা নিন্দা করি, এটার অজুহাতে বাংলাদেশে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে, এই জন্য দেশবাসীর সতর্কতার আহ্বান। এগ্রি করলো, মাজুল হক সাহেব বাসার নাম্বার দিল, আসলাম 32-এ। উনি আমাদের অনেক কথা বললেন, বিবৃতি দেবেন না উনি, বুঝছেন না, এত করে বললাম, শুনতেই চাইলেন না, না কিচ্ছু হবে না, পরের দিন ঘটনা ঠিক হয়ে গেল। তাহলে আমি নাজমুল হুদা ডিফার করার পরও এই যে খালেদা জিয়ার ধীশক্তি দেখেন, প্রজ্ঞা, ডিফার করার পর নেতারা হাসে বলছে না, একটা রাইট বলছে প্রধান, ঠিকই বলছে, আমি বিবৃতি দেবো, দেওয়া উচিত এটা আগাম। এই মহিলা তিনি যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন মারাত্মক রাজনীতিতে। মারাত্মক। পরের দিকে তো শুনুন, আমি আরেকটা কথা বলি এখানটায়, যদি অন্যভাবে না নেন, কেউ দর্শকরা নেবেন না। উনি যখন রাজনীতিতে আসছেন আমি দেখেছি একসঙ্গে বকতে শোনার বসার সুযোগ হয়েছে আমার। আমি দেখতাম বি চৌধুরী সাহেব বুঝছেন না, প্রম্পট করার মতো দু একটা কথা বলতেন এরকম করে, হ্যাঁ ম্যাডাম মনে হয় যে এরপরে বুঝছেন না, একটা কথা বললে উনি মনে কয় না কত কলিকাতা উনি বলে যাচ্ছেন অনারকল, চমৎকার বলতেন, আপনি চিন্তাই করতে পারবেন না, মানে মারাত্মক সেই ধীশক্তি সম্পন্ন ব্যক্তিত্বটা ওনার ছিল। তবে হাসিনা বিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় নামটি হয়তো খালেদা জিয়া ছিল। সেই সময়টাতে তাকে আসলে যে ধরনের নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে সেটি ইতিহাসে অন্যভাবে লেখা থাকবে, কিন্তু তিনি একবারও আমরা দেখিনি মৃদু ভাষায় কোনো ক্ষোভ প্রকাশ করেছেন। এটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কি শিক্ষা দিয়ে গেছে সেই জায়গাটিতে আলোচনায় আসবো। দর্শক, জি25 বাত নিবেদিত রাজকাহনে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 বাত নিবেদিত রাজকাহনে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক সংসদ সদস্য ও কোষাধ্যক্ষ বিএনপি। স্বাগত আপনাকে রাজকাহনে। এম রশিদুজ্জামান মিল্লাত, আমরা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন সেটি আসলে এখন বাংলাদেশের রাজনীতিকদের জন্য কতখানি শিক্ষণীয় সেই জায়গাটিতে তো আলোচনা করছিলাম। দীর্ঘদিন আসলে তাকে নানানভাবে অত্যাচারিত নিপীড়িত হতে হয়েছে, নিজের পরিবার ছাড়া রাজনৈতিক দলের উপর তো বটে, ব্যক্তিগতভাবেও আসলে এমন কোনো নিগ্রহ নেই যেটা শিকার আসলে তিনি শেখ হাসিনার দ্বারা হননি বিগত সময়ের দিকে যদি আমরা তাকাই। কিন্তু 5 আগস্টের পর থেকে মৃত্যু অবধি তিনি এমন কোনো ক্ষোভ প্রকাশ করেননি, কোনো মৃদু ভাষায়ও ক্ষোভ প্রকাশ করেনি। এই যে রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে চলে গিয়ে আসলে রাজনীতি করা যায়, সেটি বাংলাদেশের জন্য নতুন করে শিক্ষণীয় হয়ে থাকলো কিনা? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলতে হচ্ছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা তো কালকে নিশ্চয়ই আপনারা অবলোকন করেছেন, এবং দেশবাসীর প্রতি হৃদয়ে তিনি যে চির অম্লান হয়ে থাকলেন সেটা তো কালকেই তার বহিঃপ্রকাশ হয়েছে। এটা হয়েছে আপোষহীনতার প্রতীক ছিলেন তিনি, অন্যায়ের বিরুদ্ধে, এবং মানুষের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, এই দেশের প্রতি যে টান, দেশের জন্য যে তার মায়া, এমনকি আপনার যখন তিনি এভারকেয়ারে ভর্তি হলেন প্রথম দিকে, তারপরে আমাদের জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান যখন আসলেন, আসার পরে একটু কিন্তু ভালোর দিকে যাচ্ছিলেন। একবার তিনি একটু মৃদু কথাও বলতে পেরেছিলেন। তখন আমরা জেনেছি যে তারেক সাহেবের যে সহধর্মিণী তিনি জিজ্ঞেস করেছিলেন, আপনাকে তো আমরা নিতে এসেছি ভালো ট্রিটমেন্টের জন্য, উন্নত ট্রিটমেন্টের জন্য, এবং আপনার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছি, আপনার ট্রিটমেন্ট করবো এতে আপনার লন্ডনে। উনি বলছেন না, আমাকে এখানে ট্রিটমেন্ট দাও, কারণ তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার হয়তো শেষ সময় চলে আসছে। তিনি এই মাটি এই মানুষের জন্য তিনি 111ও যাননি, তিনি তাকে কত রকমের প্রলোভন দেখানো হয়েছে সেগুলি তিনি গ্রহণ করেননি। এই যে দেশের জন্য তার মায়া, তার মমতা, গণতান্ত্রিক যে মনা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম, সেই স্বৈরাচার এরশাদের আমল থেকে তার যে এই আপোষহীনতা তাকে একটা এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যে তিনি আর শুধু যে আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেত্রী ছিলেন বা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দল থেকে, সেটা কিন্তু নয়। তিনি সারা বাংলাদেশের, এমনকি বিশ্বেও একটা দৃষ্টান্ত তিনি রেখে গেলেন যে মানুষের জন্যে একটা নেতা
দেশের জন্য, দেশের রাজনীতির জন্য কি করণীয়, কি করা দরকার, সেগুলো তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। এমনকি দেখেন, আমাদের যে এই, আমি এক কথায় বলতে পারি তিনি আপসীনতার প্রতীক ছিলেন, এবং আমাদের তারেক রহমান সাহেবও বলেছেন যে মানুষের অকৃত্রিম ভালোবাসাই প্রমাণ করে তিনি আমাদের শুধু আমার মা নন, তিনি ছিলেন পুরো জাতির মা। এই জাতি আসলে একজন রাজনীতিকের জীবনের সবচাইতে বড় পাওয়া। এই যে জাতির মা হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে চলে গেলেন, এটার ওনার যে সততা, নিষ্ঠা এবং অকৃত্রিম ভালোবাসা মানুষের জন্য, দেশের মাটির জন্য, এটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকলো। এবং এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করে আমাদের রাজনীতিবিদরা যদি আমরা চলি, তাহলে ডেফিনেটলি আমি মনে করি যে আগামী দিনের রাজনীতিটি সুষ্ঠু হবে এবং আর আগের ধারায় ফিরে যাবে না। এবং তারেক রহমানও আপনি দেখেন তার যে শালীন বক্তব্য, তার যে রাজসিক প্রত্যাবর্তন, এবং একই সঙ্গে আমাদের নেত্রীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজসিক যে প্রস্থান, এটাও রাজসিক প্রস্থান বলবো আমি। যেমন তারেক রহমান এটাও বলেছেন তিনি শেষ থেকে আসলে শুরু করতে চান। এই জায়গাটিতে আপনার সাথে আমি আলোচনায় আসবো, কিন্তু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই যে এক ধরনের রাজনৈতিক শূন্যতার কথা বলছি আমরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এই মুহূর্তে আসলে বাংলাদেশ যেরকম রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টাতে বেগম খালেদা জিয়ার মতন একজন অভিভাবককে ভীষণ দরকার ছিল সব রাজনৈতিক দলগুলোর। সেই শূন্যতাটা আসলে আমরা পূরণ করতে পারবো কিনা? অফকোর্স আমাদেরকে এটা পূরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। যার কারণে আজকে ডাক্তার শফিকুর রহমান কিন্তু ছুটে গিয়েছেন, এর আগেও খোঁজ নিয়েছেন, এভার কেয়ারে গিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন, আমরা আজকেও গিয়েছেন। সেটাই বলছিলাম যে দেখেন, আমাদের ভিতরে অনেক বিষয়ে রাজনৈতিক আদর্শিক কারণে মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না। আমরা দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা এক ঐক্যবদ্ধ থাকব, সেটাই ডাক্তার শফিকুর রহমান বলেছেন। আমি মনে করি যে এই মনোভাব আমাদেরকে আরও বেশি সেই শূন্যতা পূরণের সহযোগিতা করবে। এই জন্য আমাদের রাজনৈতিক দলের ভিতরে যারা আমরা আছি, আমাদের সবাইকে সেই আচরণটা করতে হবে। প্রতিহিংসা বাদ দিয়ে যে ম্যাডাম যে আচরণটা করে গিয়েছেন, সেটা আমাদেরকে ফলো করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের আছে, যেটা ম্যাডাম আমাদেরকে বিভিন্ন সময় নিজ দলকেও উনি অ্যাডভাইস করেছেন। হ্যাঁ, মানে এই যে পরিবর্তনটা উনি যে সূচনা করেছিলেন, সেই পরিবর্তনের ধারা থেকে যদি একটা দেশ কিংবা যে কোনো দল যদি পিছনে পড়ে যায় বা ছিটকে যায়, তাহলে কিন্তু ওই জায়গায় সংকটটা তৈরি হয়। যেরকম উনি বলেছিলেন যে ছাত্র দলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা তোমাদের এটা পরিবর্তন করো, বস্তির ছেলেদেরকে নিয়ে এই রাজপথ ছাড়ি নাই, হ্যাঁ, এই জাতীয় স্লোগান দরকার নাই। রাজপথে থাকার মতন যোগ্যতা রাজপথে ছিলে কোথায়? তোমরা তো রাজপথে দাঁড়াও নাই। কারণ উনি, আমার মনে আছে আমি নিজে ইত্তেফাক মোড়ে দাঁড়িয়েছিলাম সকাল 10টার পরে। আমাদের কথা ছিল আশপাশের যাত্রাবাড়ি, পুরান ঢাকা থেকে শুরু করে নিয়ে ওই অঞ্চলের সমস্ত নেতারা আমরা একত্রিত হব, আমাদের কর্মীরা, হাজার হাজার কর্মী সারা বাংলাদেশ থেকে মার্চ ফর ডেমোক্রেসি। সেই জায়গায় বালির ট্রাক দিয়ে রাখলো, সবাই বের হয়ে আসলেন, ম্যাডাম বের হয়ে আসলেন, আমরাও বের হয়ে আসলাম। আমরা অ্যারেস্ট হলাম, আমাদের ভাইরা শাহাদাত বরণ করলেন, কিন্তু ওনারা আসবেন বলে অনেকে আসে না। এই যে মানে রাজপথ ছেড়ে দিয়ে মানে নিজেদেরকে অন্য জায়গায় ব্যস্ত রাখা, এটা ম্যাডাম কিন্তু নিজেই এর প্রতিবাদ করে গিয়েছেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, পিলখানা থেকে শুরু করে যেখানেই মানে বাংলাদেশের বিরুদ্ধে কিছু হয়েছে তিনি সোচ্চার ছিলেন। শেখ হাসিনার এই শোক প্রকাশটাকে আলাদা করে করতে চাই। আমার একটু যেতে হবে নাজমুল হক প্রধানের কাছে। নাজমুল হক প্রধান, 5 অগাস্টের পর তিনি যখন নির্ভয়া আদেশে মুক্তি পেলেন, 7 অগাস্ট তিনি জাতির উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন। সেই সময় তিনি একটা লাইন বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সেই ভালোবাসা, শান্তি, প্রতিহিংসা বিহীন রাজনীতিতে আমরা পৌঁছাতে পারছি কি না? একটা পৌঁছাতে পারছি না, এটা বাস্তবতা, কিন্তু পৌঁছাতে হবে আমাদের, এইটা আমাদের আকাঙ্ক্ষা। উনি সেই আকাঙ্ক্ষাটাই ব্যক্ত করছেন। আমি একটা বিষয় জায়গায় মনে পড়ে আমার 90-এর পরেই সম্ভবত একটা পোস্টার বেরোলো। পোস্টারটা খুব, আমিও এসে একটা পোস্টার আমাকে দিল, আমি নিয়ে গেছিলাম পোস্টারটা। বেগম খালেদা জিয়ার ছবি, সুন্দর তার ছবি, সঙ্গে নিচে এলাম মা, মাটি, মানুষ। এই 3টা স্লোগান, মা, মাটি, মানুষ, আমার যেন সার্থক বোধ হয়
এই স্লোগানটা বোধহয় তার জন্য হয়েছিল, যদিও পরবর্তীকালে উনি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যবহার করেছেন, ওনার পোস্টে এটা ব্যবহার করেছেন, মা মাটি মানুষ। আমি প্রথম ওনার পোস্টেই দেখেছি। এবং এই মা মাটি মানুষ এটার সার্থক বেগম খালেদা জিয়ার এই তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এত নির্যাতন ফেস করার পরেও যে মহিলা প্রতিহিংসার ধারণার থেকে নিজেকে মুক্ত করে জাতিকে অ্যাড্রেস করতে পারে, তুমি এটা মুক্ত হও, ইট ইজ রিয়েলি এক্সেলেন্ট। আমরা চাই ওনার যে আকাঙ্ক্ষা যে এটা রাজনীতি তো বাদ প্রতিবাদের হবেই, প্রতিবাদ প্রতিরোধ, তাই না, এটা হবেই, বিতর্কের রাজনীতি, কিন্তু প্রতিহিংসার হবে না। এবং প্রতিহিংসা হওয়ার কারণে এখানটা ক্ষমতা পট পরিবর্তনটা সবসময় রক্তাক্ত হচ্ছে, রক্তাক্ত হয়েছে অতীতে, এটা খারাপ। আমরা চাই গণতান্ত্রিকভাবে বাংলাদেশ নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হোক, আন্দোলন অভ্যুত্থানের মধ্যে না, কোনো ফ্যাসিজম না, কোনো জোর জবরদস্তিমূলক শাসন না। আমরা এখানটা তিন পার্টির লোক আছে, কথা বলছি না, আমাদের রাজপথেও তিনজনের তিন মত আছে, থাকতেই পারে, কিন্তু হোয়েনএভার উইল গো টু পার্লামেন্ট বা তাই না, তখন যার যার মত নিয়ে আমরা সেখানেও বিতর্ক করবো, কিন্তু তারপরে তো ওইটা পার্লামেন্টে মানতে হবে। সেই দায়বদ্ধতার জায়গাটুকু আসলে জনগণের প্রতি থাকতে হবে। একটা বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, জিপি ইস্পাতের মৃত্যু রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাতের মৃত্যু রাজকাহন দেখছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই যে দীর্ঘ লড়াই আসলে করেছেন বেগম খালেদা জিয়া, 43 বছরের ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই সময়টাতে নানান রকম ষড়যন্ত্র ওনাকে মোকাবেলা করতে হয়েছে। শুধু দেশের ষড়যন্ত্র নয়, কিংবা বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র নয়, বিদেশি নানান ষড়যন্ত্র ওনাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তিনি কখনোই আপোষ করেনি। সেই আপোষহীন ইমেজটা তিনি তৈরি করেছেন, বিএনপিকে রাজনৈতিক শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। সেটি আসলে বাংলাদেশে অন্য পরবর্তী কোন নেতার মধ্যে আমরা আসলে খুঁজে পাই কিনা, বা সেই জায়গাটিতে আসলে আমরা তাকে সবসময় অনুভব করব কিনা? অফকোর্স আমি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ম্যাডাম জিয়ার এই আদর্শ অক্ষুণ্ণ থাকবে। এটা এক্সাম্পল হবে, মানুষ বাংলাদেশের রাজনীতিতে উনি মানে বিএনপির নেতা না, উনি বাংলাদেশের মাটি এবং মানুষের নেতা। বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা মানে তাকে স্মরণ করবে। আমি বাংলাদেশে এত জনপ্রিয়, যিনি 5টা আসনে নমিনেশন সাবমিট করে 5টাতেই জয়ী হন, এটা তো মানে রেয়ার ব্যাপার। এটা আর কেউ আছে কিনা আমার জানা নেই। উনি জীবনে 2 দিন কেঁদেছেন। একদিন উনি কেঁদেছেন ওনাকে যখন ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর একদিন কেঁদেছেন যখন উনি মানে পুরোটাই মানে সব কিছু হারানোর পর্যায়ে চলে গিয়েছিলেন, সন্তানকে যেভাবে মানে নির্যাতন করা হয়েছে। দেখেন, উনি রাগও করেছেন, ক্ষোভ দেখিয়েছেন, হয়তোবা নিজের জায়গা থেকে, প্রশাসনের দলীয়করণ থেকে। যখন বালুর ট্রাকটা নিয়ে ওখানে পুলিশ ভর্তি হয়েছিল, তখন তিনি একটা রাগ করে বলেছিলেন যে তোমরা গোপালী। তো এই যে দলীয়করণ বা বিশেষ দলের আনুগত্যের ভিতরে যেন প্রশাসন না যায়, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় ক্ষমতার লোভে প্রশাসনকে নিজেদের করে নিতে চাই, এটা আমাদেরকে বের হয়ে আসতে হবে। ওনার দ্বারা বাংলাদেশে কোনো আলেম নির্যাতনের শিকার হন নাই, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং বিরাট মেসেজ। এবং ইসলামপন্থীরা এই বাংলাদেশে কখনোই মানে জঙ্গিবাদী তকমা তাদের ঘাড়ে দেয় নাই। আমি মনে করি উনি অনেক রক্তচক্ষু উপেক্ষা করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। উনি যদি অনেক কিছু মেনে নিতেন তাহলে আজকে ওনাকে জেল বন্দী হতে হতো না, ওনাকে এইভাবে নারী নেত্রী হয়েও সব ধরনের রাজনৈতিক দলের সাথে অফকোর্স এটা করতে পারে। এবং বাংলাদেশের মডার্ন নারীদের উনি একজন, কিন্তু তারপরে উনি সব কিছুকেই অ্যাকোমোডেট করতে পেরেছেন। এই যে অ্যাকোমোডেট করার জায়গাটা, উনি কখনো রক্ত দ্বারা ওনার হাত রঞ্জিত হয় নাই। এটা কিন্তু শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, আজকে তার শোক জ্ঞাপনটা আমার কাছে খুব মেকি লাগে। আমি মনে করি বাংলাদেশে ম্যাডাম জিয়া রাষ্ট্রীয় প্রধান না থেকেও যে ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বদের যে সম্মান পেলেন, দেশের মানুষের যে ভালোবাসা পেলেন, সেটা এটারই বহিঃপ্রকাশ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই আজকে ভুবন কাঁদছে, উনি হাসতে হাসতে দেশের জন্য অনেক কিছু করে অবদান রেখে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সেখান থেকে আবার আমিও একটু শুরু করতে চাই। যে কর্মের হাত ধরে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে, সেই কর্মই আসলে নির্ধারণ করবে আপনি কতখানি ভালোবাসা নিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। নানান কিছু তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি দলীয় রাজনীতি করেছেন, কিন্তু তার মৃত্যু আসলে এটি প্রমাণ করে দিল তিনি অরাজনৈতিক সরকার, সর্বজনের অসামান্য সম্মান তিনি পেয়েছেন, এবং দল মত নির্বিশেষে সবাই তাকে সম্মান করেছে। ওই জায়গাটিতে আসলে রাজনীতিবিদদের কি শেখার আছে? একটা বিষয় বলি, শেখার, রাজনীতিবিদদের তো অনেক কিছু শেখার আছে। একটা শেখার বলি আমি,
মানে বিএনপি এরশাদ সাহেব যখন দখল করলো, বিএনপির প্রায় আমার মনে পড়ে, যদি আমার স্মৃতি যদি বিট্রে না করে, 140 জনের মতো এমপি মন্ত্রী চলে গেছিলো এরশাদের সঙ্গে, বাগা বাগা লোকরা। অনেক লোক জিয়া সাহেবের সঙ্গে যারা ক্যাবিনেট ছিল অনেকে মারা গেছেন, চলে গেছেন। উনি এই যে বিএনপিতে নতুন রক্তের স্রোত, নতুন রক্ত দিলেন ওনার আন্দোলনের মধ্য দিয়ে, নতুন করে পার্টি উজ্জীবিত করলেন এবং নিউ লিডার হিসেবে উনি অপরচুনিটি হিসেবে বেরিয়ে আসলেন। এবং যেমন আওয়ামী লীগের বললাম, এটা একটু আলোচনা আছে, বঙ্গবন্ধু কন্যা, কথা বুঝছেন না, কিন্তু উনাকে বলতে হয় নাই যে জিয়ার স্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, মানে অ্যাজ এ ম্যাডাম খালেদা জিয়া উনি বেরিয়ে আসলেন ওই 9 বছরের সময়ের মধ্য দিয়ে। এবং সেই সময় কিন্তু নির্যাতনের উনি শিকার হয়েছেন। সেই সময় দেশের দেশে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী, ওনার ক্যান্টনমেন্টের বাসায় আক্রমণ করা হয়েছে, তাই না? এই ঘটনা কিন্তু ঘটছে ওই সময়। এবং আমাদের যে আন্দোলনের সাহসটা ছিল, সবাই ছাত্রকে যদি সত্যিকার অর্থে বলতে, এর প্রেরণা ছিল উনি। জিয়াদের লাশ যখন আসলো ইউনিভার্সিটিতে, হি ইজ দ্য ফার্স্ট ম্যান যে তাড়াতাড়ি চলে আসছে লাস্ট মুজিব হলে, সেই লাস্ট মেডিকেল থেকে ছাত্ররা, মহসিন সহ আমাদের আরও অনেকেই নিয়ে আসছেন, লাস্ট ঢুকে ফেলছে, বুঝছেন না, উনি চলে আসছেন। তো ওনার সাহস, ওনার সততা, ওনার দেশপ্রেম, এই 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 এবং ওনার নির্যাতন সহ্য করার কারণে যে অন্যায়ভাবে উনি জনগণের যে সহানুভূতি, দেশে বিদেশের পুরো সহানুভূতি উনি পেয়েছেন, যার কারণে আজকে ওনার মৃত্যুর পরে এই তার জানাজা। জি, সেটি আমার আসলে আমার জিয়ার জানাজা দেওয়ার সৌভাগ্য হয়েছিল, ইনার জানাজা দেওয়ার সৌভাগ্য। ইনার জানাজা 3 ঘন্টা, কিন্তু আমি ওই জিয়ার জানাজায় যে জায়গা পেয়েছি, এবারও আমার ভাগ্য ওই জায়গাটাই আমার হয়েছে। সেটি আসলে ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা। ইমরুজ্জামান মিল্লাত, তারেক রহমান বলেছেন যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই শুরুর প্রত্যয় তিনি করেছেন। এই পথ চলা আসলে থামার কি? হ্যাঁ, তিনি বলেছেন মার পথ চলা যেখানে থেমেছে সেখান থেকে এগিয়ে নিতে চেষ্টা করব আমি। এটার অর্থটা হলো যে তার মার যে দেশপ্রেম, সততা, নিষ্ঠা, দেশ পরিচালনার যে অভিজ্ঞতা তিনি প্রত্যক্ষ করেছেন, সেগুলিকে তিনি হয়তো চেষ্টা করবেন যদি বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন, সেই কাজগুলি করবেন। দেখেন, তিনি কিন্তু আমাদের যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাই বলি, তিনি সারা জীবন কিন্তু আলেমদের সম্মান করেছেন। এই যে উনি যে কথাটা বললেন আর কি, এই 3 দেশ সঙ্গে ইফতার করেছেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করার জন্য তাকে দীর্ঘদিন আসলে সেগুলি তো এই জন্য আল্লাহর তো বিচার দেখতে পারলেন আর কি। তো মানুষের যে অকৃত্রিম ভালোবাসা এই জানাজার মধ্য দিয়ে তো সেটা প্রকাশ পেয়েছে। এরকম জানাজা বোধহয় আর হয়নি। আমার মনে হয় জিয়াউর রহমানের চাপে ছিলেন, জিয়াউর রহমানেরটায় তখন লোকও কম ছিল, প্রায় 1 কোটির মতো লোক আমরা পরে ক্যালকুলেশন করে দেখলাম 1 কোটির উপরেও হতে পারে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা যারা অংশগ্রহণ করতে পারেননি। এই যে অকৃত্রিম ভালোবাসা, এটাকে ধরে রাখতে হলে তার তো আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করার জন্য আমি মনে করি যে আমাদের তার পুত্র জনাব তারেক রহমান এখনকার যে তার বক্তব্য, তার যে অভিজ্ঞতা, তার যে মানুষের প্রতি ভালোবাসা, তার যে ইদানিং প্রত্যাবর্তনের পর থেকে মানুষের প্রতি আচরণ, পরিষ্কৃত রাজনীতি করার জন্য তিনি যে অঙ্গীকার করেছেন, তিনি আমাদের আজকেও বলেছেন যে দেশের রাজনীতিতে আর প্রতিহিংসা নয়, এই প্রতিহিংসাকে বন্ধ করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি কিন্তু আমাদেরকে নিতে হবে। এমন নয় যে ঠিক আছে, হ্যাঁ রাজনীতিতে বিরোধিতা থাকবে, আপনার প্রতিযোগিতা থাকবে, কিন্তু এটা নিয়ে যে একদম বিগত সরকারের মতো যাচ্ছে তাই যার বিরুদ্ধে তা করা, অকথ্য ভাষায় গালিগালা করা, এই যে এই কালচার থেকে ফিরে আসার জন্য তিনি চেষ্টা করবেন এবং সকলকে নিয়ে। বেগম খালেদা জিয়া তার শেষ বক্তব্যেও বলেছেন ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তরুণ রাজনীতিবিদরা আসলে এই কথাগুলো মেনে চলবেন কিনা? তরুণ রাজনীতিবিদরা মেনে চলবেন, এটা দেখেন সম্পূর্ণ নির্ভর করে সরকার প্রধানকে, সরকার প্রধানের যে ইচ্ছা সেটাকে কিভাবে তিনি
এটাকে বাস্তবায়ন করবেন, কাদেরকে নিয়ে করবেন, তার মধ্যে সহনশীলতা কতটুকু, এগুলি কিন্তু আমরা সবগুলি পরিলক্ষিত করছি ইদানিং জনাব তারেক রহমানের উপর। এবং তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, আল্লাহ যদি চান, তাহলে আমার মনে হয় সকলকে নিয়ে তিনি রাজনীতি করবেন। আমার ধারণা, আমি একটা কথায় আজকে একটা আলোচনায় ছিলাম একটা বৈঠকের মতো, সেই জায়গায় বললো যে আপনারা তো 250 আসন পাবেন, এতে সন্দেহ নেই। তো আমি বললাম দেখেন তারেক রহমানের যে অবস্থান, এই 250 আসন পেলেও ওই 50টা আসনকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং তাদেরকে নিশ্চয়ই তিনি সংযুক্ত করবেন সরকারের সঙ্গে। তাদেরকে তিনি সংসদীয় স্থায়ী কমিটিতে পদ দিয়ে তাদেরকে সরকারে কিভাবে আনা যায়, তাদের সরকারের পরামর্শ কীভাবে তাদের কাছে নেওয়া যায়, তাদেরকে প্রাধান্য দিয়েই এই পুরা রাজনৈতিক যে পরিমণ্ডলটাকে সংগঠিত করে একসঙ্গে চলার যে একটা অভিপ্রায় তিনি ব্যক্ত করছেন ইদানিং, সেটা কিন্তু ওই 50 জনকে দিয়েই দেখবেন যে 50 জন খুশি থাকবে যে এই যদি 250 পায় আর কি, আমি কথার কথা বলছি। তো এই 250 জনের চেয়ে 50 জনের বেশি প্রাধান্য থাকবে, যাতে করে তারা সরকারে পার্টিসিপেট করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, সেই সুযোগগুলি তিনি করে দেবেন। এবং এইভাবেই কিন্তু তিনি, আমাদের হাতে হয়তো আর 1 মিনিটের মতো সময় আছে, আমি আপনাদের সেই জিনিসগুলি কিন্তু তিনি করতে চান আর কি। একদম ছোট্ট করে একটু স্মৃতির কথা দিয়ে শেষ করি। নাজমুল হক প্রধান বলছিলেন অনেক স্মৃতি আপনার সাথে, সেই স্মৃতিগুলো আসলে সামনের জীবনে আপনারা কিভাবে কাজে লাগাতে চান? না, প্র্যাকটিক্যালি বাংলাদেশে তো আমাদের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে ম্যাডামের রাজনৈতিক উত্থান এবং আমাদেরও রাজনৈতিক উত্থান, এরশাদ সাহেবের আন্দোলনটাই আন্দোলনের পরে উনি যখন প্রধানমন্ত্রী হলেন, বিশ্বাস করেন আমরা ওনার মধ্যে কোনো পরিবর্তন আমি দেখিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে আর আগে আমি এটা পার্থক্য করতে পারিনি ওনাকে। আমি যে কয়বার গেছি, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই, সেভাবেই আসলে রাজনীতিবিদদের দেখতে চাই যারা সাধারণ মানুষের হয়ে থাকবেন। এমশুদুজ্জামান মিল্লাত, নাজমুল হক প্রধান, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ধন্যবাদ আজকে আমাদেরকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।